নমস্কার বন্ধুরা, আমি শিপক। আজকের কথায় আমরা আলোচনা করব ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে। এই ডায়মন্ড হারবার কেন্দ্রে এবারে 2024 লোকসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল কী হতে পারে। বন্ধুরা, এই কেন্দ্র থেকে কিন্তু 2014 এবং 2019 সালে তৃণমূলের যাকে সেকেন্ড ইন কমান্ড বলা হয়, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কেন্দ্র থেকে দুবার নির্বাচিত হয়েছেন। তিনি এবারও 2024 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। তার বিপক্ষে যদি আমরা বিজেপির প্রার্থী দেখি, বিজেপি কিন্তু প্রার্থী করেছে এই জায়গার একজন লোকাল নেতৃত্ব অভিজিৎ দাসকে, যিনি কিনা এর আগে দুবার লোকসভা নির্বাচন এই কেন্দ্র থেকে লড়েছেন। তৃতীয় পজিশন তিনি হয়েছিলেন, দ্বিতীয় একবারও হতে পারেননি। তারপরে যদি আমরা সিপিআইএম এবং কংগ্রেস জোটের প্রার্থী দেখি, সিপিআইএম এবং কংগ্রেস কিন্তু প্রার্থী করেছে ছাত্র নেতা সদ্য এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতীকুর রহমানকে, যিনি কিনা এসএফআইয়ের একজন লড়াকু ছাত্রনেতা হিসাবেই পরিচিত। আমরা এই কেন্দ্র নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে চলুন দেখে নেওয়া যাক 2019 সালের ফলাফল কি হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন, কিন্তু কার ঝুলিতে কত শতাংশ ভোট গিয়েছে এই বিষয়টা আগে চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ 2019 সালে লোকসভা ভোটের ফলাফল। তৃণমূলের অভিষেক ব্যানার্জি ভোট পেয়েছিলেন 7,91,127টি ভোট, যা কিনা পার্সেন্টেজে 56%, এবং বিজেপির নীলাঞ্জন রয় ভোট পেয়েছিলেন 4,70,533টি ভোট, যা কিনা পার্সেন্টেজে 33%, এবং সিপিআইএমের ডক্টর ফোয়াদ হালিম ভোট পেয়েছিলেন 93,941টি ভোট, যা কিনা পার্সেন্টেজে 7%, এবং কংগ্রেসের সৌম্য আইস রায় ভোট পেয়েছিলেন 19,828টি ভোট, যা কিনা পার্সেন্টেজে 1%, এবং অন্যান্যরা 1% ভোট পেয়েছিলেন। বন্ধুরা, আমরা দেখলাম কোন দলের ঝুলিতে কত শতাংশ 2019 সালে ভোট গিয়েছিল। এবারে 2024 সালে এই লোকসভা নির্বাচনে কি হতে পারে ফলাফল। বন্ধুরা, মনে করা হয়েছিল লোকসভা নির্বাচনের আগে আইএসএফের যিনি বিধায়ক রয়েছেন রাজ্যে একমাত্র, নওশাদ সিদ্দিকী, তিনি যেভাবে বলছিলেন যে এই কেন্দ্র থেকে প্রার্থী হবেন, যতবার তিনি বলেছেন এবং তিনি নিজেই ঘোষণা করেছেন এই কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবেন, কিন্তু তিনি শেষ মুহূর্তে প্রার্থী হয়নি। যদিও সিপিআইএম এবং কংগ্রেস বলেছিল নওশাদ সিদ্দিকী প্রার্থী হলে তারা এই কেন্দ্রে প্রার্থী দেবে না এবং নওশাদ সিদ্দিকীকে তারা সমর্থন করবে। ওই সময় কিন্তু দাঁড়িয়ে এই কেন্দ্র নিয়ে মনে হয়েছিল যে একটি নওশাদ সিদ্দিকী দাঁড়ালে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্মুখীন হতে চলেছেন ডায়মন্ড হারবার কেন্দ্র। যদিও তিনি প্রার্থী হয়নি, সিপিআইএম এবং কংগ্রেস জোটের থেকে প্রার্থী হয়েছে প্রতীকুর রহমান ছাত্রনেতা এবং অভিজিৎ দাস বিজেপির প্রার্থী। আমরা এই কেন্দ্র ঘুরে যতটুকু বুঝতে পেরেছি, এই কেন্দ্রে আমাদের যা ধারণা তাতে কিন্তু এই কেন্দ্রে মূলত লড়াই হতে চলেছে সিপিআইএম কংগ্রেস জোট ভার্সেস অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বন্ধুরা অনেকেই শুনে হয়তো হতাশা হবেন যে এই কেন্দ্রে কেন সিপিআইএম কংগ্রেস জোটের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই হচ্ছে। এটাই বলার যে বিজেপির কাছ থেকে যতটা আশা করা হয়েছিল এই কেন্দ্রে, যে তারা একজন হেভিট চেনা পরিচিত মুখকে প্রার্থী করবে, যার ফলে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা কড়া টক্করের মুখে পড়তে হতে পারে, কিন্তু অনেক দিন অপেক্ষা করে আমরা দেখতে পেলাম 3-4 ফেসে তৃণমূল বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। শেষের দিকে শেষ নাম যার ঘোষণা করা হয় এই অভিজিৎ দাস। মনে করা হয়েছিল এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে একটা চমক থাকবে, কিন্তু শেষমেশ সবাইকে হতাশ করে দিয়ে কিন্তু বিজেপি এমন একজনকে প্রার্থী করলো যার কিনা একটা চেনা পরিচিত মুখ, যে ফেস, সেই ফেস কিন্তু নেই। হ্যাঁ, তিনি ওই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন 2009 এবং 2004 সালের লোকসভা নির্বাচন তিনি ওই কেন্দ্র থেকে খেলেছিলেন, কিন্তু বিষয় হলো তিনি কিন্তু দুবারই তৃতীয় পজিশনে হয়েছিলেন, একবারও দ্বিতীয় পজিশন হতে পারেনি। কেন তার উপর ভরসা রাখলো? যদিও সিপিএম এবং কংগ্রেসের অভিযোগ বিজেপি জেনে বুঝে এই কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিলেন। তারা এই কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য এবং সিপিএম কংগ্রেস জোটকে হারানোর জন্য এই রকম প্রার্থী দিয়েছেন যাতে তৃণমূলের সুবিধা হয়। যাই হোক, বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ থাকবেই, কিন্তু আমরা যা ঘুরে বুঝতে পেরেছি তাতে কিন্তু এই ডায়মন্ড হারবার কেন্দ্রে মূলত সিপিআইএমের এবং কংগ্রেসের যে জোট প্রার্থী রয়েছে প্রতীকুর রহমান ছাত্রনেতা, তিনি কিন্তু এর আগেও 2019 সালে এই কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তিনি কিন্তু একটা কড়া ফাইট দিতে চলেছেন, হয়তো তিনি জিতবেন না, কিন্তু এই কেন্দ্রে কিন্তু একটা রাজ্যের উলটপ্রাণ দেখা যাবে, যে ক্ষেত্রে মূলত বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই হচ্ছে অনেক ক্ষেত্রেই। কিন্তু এই কেন্দ্রে কিন্তু আমরা যদি দেখতে পাই তাহলে কিন্তু
মূলত সিপিআইএম কংগ্রেস জোটের সাথে তৃণমূলের লড়াই। কয়েকদিন আগে আমরা একটা মীনাক্ষী মুখোপাধ্যায়ের সভা দেখেছি, উপচে পড়া ভিড়। যদিও সিপিআইএম কংগ্রেস জোটের সভাগুলোতে ভিড় হচ্ছে, অন্যান্য কেন্দ্র নিয়ে বিজেপি যে হারে মাথা ঘামাচ্ছে, এই কেন্দ্র নিয়ে কিন্তু আর মাথা ঘামাচ্ছে না। কারণ অন্যান্য কেন্দ্রে বিজেপির যারা উচ্চ নেতৃত্ব, নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, জেপি নাড্ডা থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী, সবাই কিন্তু প্রচারে গিয়েছেন। এই কেন্দ্রে কিন্তু 21 জুন ভোট রয়েছে, হাতে আর 4 থেকে 5 দিন। এই কেন্দ্রে কিন্তু এখনও বিজেপির উচ্চ নেতৃত্বকে দেখা যায়নি প্রচারে। যদিও কেন যাচ্ছে না সেই বিষয় নিয়ে বিভিন্ন কৌতূহল রয়েছে, কিন্তু আমরা যা মনে করেছি, বিজেপি যদি এই কেন্দ্রে তৃতীয় পজিশনে চলে যায়, তার জন্য কিন্তু এইটাও একটা কারণ। কারণ এই কেন্দ্রে বিজেপি ওই অন্যান্য কেন্দ্রের মতো গুরুত্ব দিচ্ছে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন এই কেন্দ্রে, আমাদের ধারণা, আমরা যা ঘুরে বুঝতে পেরেছি। কারণ তার যে মোটামুটি ধরনের যে তার যে সেই জায়গায় বুথ স্তরের যারা কর্মী যথেষ্ট সংখ্যক মজবুত, তো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে অ্যাডভান্টেজ। কিন্তু আমরা মূলত এটাই বুঝতে পেরেছি, এই কেন্দ্রে সিপিআইএম কংগ্রেস দ্বিতীয় স্থানে উঠে আসতে চলেছে। এই কেন্দ্রে সিপিআইএম কংগ্রেস জোট একটা ভালো ভোট টানছে। যদি আইএসএফ এর সাথে জোট হতো, তাহলে কিন্তু এই কেন্দ্রে সিপিআইএম কংগ্রেস জোট জিতলেও জিততে পারতো, একটা সম্ভাবনা আছে। যেহেতু আইএসএফ আলাদা ক্যান্ডিডেট দিয়েছে, তার একটা নির্দিষ্ট ভোট কাটবে, মূলত সংখ্যালঘু ভোট, যার ফলে কিনা তৃণমূলের সুবিধা হবে। এবং এক্ষেত্রে কিন্তু তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে সেকেন্ড ইন কমান্ড বলা হয়, তিনি কিন্তু এই কেন্দ্র থেকে জিতে যাবেন। আজকে আমরা মূলত এই বিষয়টা তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। যদি তোমাদের ভালো লাগে, যদি মনে করো যে আমার চ্যানেলের পরিবারের সদস্য হবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই। নমস্কার, ধন্যবাদ।